শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন, দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা। আজ সব পক্ষের সঙ্গে বৈঠকে বসবে সরকার গঠিত কমিটি। পুলিশের যারা এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান তারা কিভাবে প্রকৌশল লাগায় ফেলে। বাংলাদেশে তো যোগ্যদের মর্যাদা হচ্ছে না। যতদিন না পর্যন্ত দাবি মানা না হবে, চলমান যে আন্দোলন এটা কঠোর থেকে কঠোরতম হবে। 3 দফা আদায়ে শেকৃবি শিক্ষার্থীদের 1 ঘন্টা আগারগাঁও ব্লকেট। দশম গ্রেড আছে, ডিপ্লোমারা যেটা ব্লক করে রাখছে এটা খুলে দিতে হবে। বৈষম্যগুলো যাতে দূর হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি অর্চিতা শাহজিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। পিআরের দাবি বাদ দিয়ে ভোটে আসার আহ্বান বিএনপি নেতাদের। রাজনীতিকদের জন আকাঙ্ক্ষা বুঝে চলার পরামর্শ। ডিআরইউতে সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে ছাত্র জনতার বিক্ষোভ। তিনি সহ কয়েকজনকে আটক করল পুলিশ, নেওয়া হয়েছে ডিবিতে। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল। জাকসুতে দলটির প্যানেল ঘোষণা, বিকেল পে চাকসুর তফসিল। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। জবানবন্দি দিলেন বাবা মকবুল। গুমের মামলায় আলেপ মহিউদ্দিনের বিরুদ্ধে 30 নভেম্বর প্রতিবেদন। এবং আইন মেনেই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে দাবি বিএসএফ মহাপরিচালকের। পারস্পরিক আস্থা বাড়াতে আগ্রহী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ইতিবাচক সাড়া বিজিবির। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। পুলিশের হামলায় ঘটনার বিচার সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। প্রকৌশল শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী। এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট শিক্ষার্থীরা। আমাদের অনেক ছাত্রকে আহত করেছে, তো খুবই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশ আগেও এরকমই ছিল, এখন ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসে নাই। সবাইকে মিলে আসলে কিভাবে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে অগ্রসর হওয়া যায় এই বিষয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের উপর হামলার প্রতিবাদে রুয়েট, কুয়েট, চুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে নিজেদের অধিকার আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন রুয়েট শিক্ষার্থীরাও। আমাদের এরপর নতুন 3টা দাবি যুক্ত হয়েছে। কালকে যে পুলিশের যারা এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তারপর হচ্ছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তাকে বিচারের আওতায় তাকে ক্ষমা চাইতে হবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান এটা তো সবাই জানে। তারা এসএসসি পাস করে 4 বছরের মধ্যে কিভাবে তারা বিএসসি ইঞ্জিনিয়ার পায়, তারা কিভাবে প্রকৌশল লাগায় ফেলে। যতদিন না পর্যন্ত দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই যে চলমান যে আন্দোলন এটা কঠোর থেকে কঠোরতম হবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এত কষ্ট করে পড়ালেখা করার পরে এই সিচুয়েশনে আসা আমাদের হচ্ছে গিয়ে পড়ালেখা সব ক্লাস বাদ দিয়ে এখন হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়। তো এখানে আসলে জ্ঞানীদের আসলে অধিকারটা কোথায়? এখানে বাংলাদেশে তো যোগ্যদের মর্যাদা হচ্ছে না। আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তবে 5 মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্যাম্পাস খোলায় ক্লাস করেছেন কুয়েটের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। 3 দফার বিষয়ে আমরা এখনো কোনো আশ্বাস পাইনি। আমাদের 3 দফা কিভাবে কি
পূরণ করা হবে বা রোডম্যাপ কিছুই দেওয়া হয়নি। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী তোহা খান তামিম, রুয়েটে আছেন আলতাফ হোসাইন, চুয়েটে পার্থ প্রতিম বিশ্বাস এবং সাবি প্রবি ক্যাম্পাসে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আমরা সকাল থেকেই বেশ শুনশান যে নীরবতা ক্যাম্পাসে সেটি লক্ষ্য করেছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলছে। আমি একটু দেখাতে চাই, এখানে ঠিক পেছনে 1 ঘন্টা খানিক হলো বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া রয়েছে সেই ক্যাফেটেরিয়ায় যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী মূলত যারা আন্দোলন করছেন, তারা এখানে তাদের যেই অভ্যন্তরীণ মিটিং সেই তারা মিটিংয়ে বসেছেন, বৈঠকে বসেছেন এবং এটি মূলত এই মিটিংয়ের মধ্য থেকে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা দেবেন। যদিও আমরা গণমাধ্যম কর্মীরা তারা বলেছেন যে তারা সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশেষ করে রাকসু অর্থাৎ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরও কিন্তু প্রতিনিধি এখানে রয়েছেন তাদের সাথে। অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং সারা দেশের যে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবারই প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ভেতরে যে তাদের নিজেদের মধ্যে আলোচনা সেটি তারা করছেন। দুপুর 1টা থেকে মূলত এই বৈঠকটি শুরু হয় এবং তারা ভেতরে আলোচনা করছেন। এবং আমরা বলে রাখি যে গতকালকে যে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা পুলিশের সহ এবং তাদের যে দাবি দেওয়া গত কয়েকদিন ধরে যে দাবি দেওয়া নিয়ে তারা মাঠে ছিলেন, সেই দাবি দেওয়া সহ এবং গতকালকের ঘটনা সহ সব মিলিয়ে তারা যেই সব মিলিয়ে যে সিদ্ধান্ত নেবেন, মূলত সেই সিদ্ধান্তটা এখন তারা ভেতরে আলোচনা করছেন এবং বিকেল 5টায় গণমাধ্যম কর্মীদের তারা তাদের যে সিদ্ধান্ত সেটি আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তো আজকে সারা দেশেরই শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে বুয়েটের মতোই। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন, সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রুয়েটেও কিন্তু শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। আমরা সকাল থেকে দেখছি রুয়েটের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে আসেনি, 2-1জন আসছে, তারা আসলে সময় কাটাচ্ছে এমনিতে। তবে ক্লাস এবং পরীক্ষা বর্জন আছে, প্রশাসনিক কার্যক্রম চললেও কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা কিন্তু রুয়েটে চলছে না। আমরা সকাল থেকে সেরকমই দেখছি এবং বিশেষ করে গতকাল ঢাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু গতকালও রুয়েটের শিক্ষার্থীরা গতকাল বিকেলে রাজশাহীর তালাইমারির মোড়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং একই সঙ্গে গতকাল এই শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রুয়েটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে এবং সেই সাথে সাথে রুয়েটের শিক্ষার্থী অর্থাৎ এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিগুলো, 3টি দাবি, মূল দাবি, সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কিন্তু আমরা দেখেছি আজকে 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে এবং তারা দাবি করে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে মানে হামলার ঘটনা ঘটেছে, সংঘর্ষণ ঘটনা ঘটেছে এবং পুলিশের যে মারমুখী যে অবস্থা সেটিকে তারা নিন্দা জানিয়েছে এবং তারা বলছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার তারা দাবি জানাচ্ছে এবং একই সাথে তারা রুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা অপেক্ষা করবে। আজকে তারা বিকেলে যে ঢাকায় বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রুয়েটের শিক্ষার্থীরা রয়েছে এবং পরবর্তী তারা সেই ঘোষণা জানাবে যে পরবর্তী কী সিদ্ধান্ত তাদের রয়েছে। এই ছিল রুয়েটের থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ, জানবো সেখানকার সর্বশেষ খবর। 3 দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। আমরা সকাল থেকে আসার পর যেটি দেখেছি, আজকে কিন্তু কোনো ক্লাস পরীক্ষা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়নি। অন্যান্য স্বাভাবিক সময়ে যেমনটি আমরা দেখি
আসলে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে থাকে এই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি ঘোষণা করে এবং এরপর থেকে আজকে কিন্তু সকাল থেকে চুয়েট ক্যাম্পাসে কোনো বিভাগেই কিন্তু ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা সংগঠিত অবস্থায় তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের যে 3 দফা, সেই দাবিগুলো হলো নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতার বিএসসি ইঞ্জিনিয়ার করা, 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন এবং সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করা, এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী লিখতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া। এবং সে কারণে কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে এখানে যে প্রশাসনিক যে কার্যক্রম সেটিও কিন্তু অনেকটাই কম এবং প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে যারা অফিসে এসেছেন তারা কিন্তু তেমন একটা কোনো কাজে অংশ নেয়নি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি। এবং শিক্ষার্থীদের কথা যদি বলি, আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম এবং এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু বিকেল 5টায় ঢাকায় আসলে সভা আছেন, এর পরের সিদ্ধান্ত তারা জানাবেন সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। ঢাকায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং গায়েবাড়া জানাজার কর্মসূচি পালন করেছেন এবং কিছু সময় আগে এই প্রধান ফটকেই তারা গায়েবাড়া জানাজার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছে। এর আগে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রদক্ষিণ করেছে বিক্ষোভ মিছিল সহকারে এবং এর আগে গোলচত্বরে তারা সমাবেশ করে এবং সমাবেশে শিক্ষার্থীরা তারা 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে তোলেন এবং সেই দাবির পক্ষে বিভিন্ন যুক্তিগুলো তুলে ধরে তারা বিভিন্ন শিক্ষার্থীরা তাদের বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীরা বলছেন আজকে পরীক্ষা এবং ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করছেন এবং যতদিন পর্যন্ত তাদের দাবি এই 3 দফা দাবি বাস্তবায়ন না হচ্ছে বা মেনে নেওয়া না হচ্ছে তারা ততদিন পর্যন্ত পরীক্ষা এবং ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। মোটামুটি বলা যায় আজকে এই 12টা থেকে এখন পর্যন্ত সেই শিক্ষার্থীরা তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সেই কর্মসূচি আগামীকালকেও চলবে এমনটি বলেছেন আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং তাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা 3 দফা দাবি চালিয়ে যাবেন এমনটি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা। মোটামুটি এই ছিল ঢাকা পুলিশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা প্রতিবাদের যে কর্মসূচি চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বুয়েট, রুয়েট, চুয়েট এবং শাবিপ্রবি ক্যাম্পাসে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে বিকেলে সচিবালয়ে বৈঠকে বসবে সরকার গঠিত কমিটি। সেখানে আছে সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, প্রধানত 3টি দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। গতকাল বুধবার তারা কিন্তু তাদের এই দাবির পক্ষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যখন যায় তখন কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং পুলিশও লাঠিচার্জ করেছে এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। তো যাই হোক, এরকম একটি অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করা এবং তারপরে সরকারের কাছে একটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কিন্তু 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল দুপুরে। সেই কমিটিতে 4 জন উপদেষ্টা রয়েছেন, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা রয়েছেন, পরিবেশ ও বন উপদেষ্টা রয়েছেন, সেখানে শিল্প উপদেষ্টা রয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা রয়েছেন এই কমিটিতে। এছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি রয়েছেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতিও রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। তো এরকম একটি পর্যায়ে
সন্ধ্যায় কিন্তু এই কমিটি তারা কিন্তু ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থী যারা তাদের প্রতিনিধি এবং বিএসসি যে প্রকৌশল শিক্ষার্থী তাদের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু বৈঠক করেছে। সেই বৈঠকে যদিও কোনো ফলাফল আসেনি, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবিসমূহ শুনেছেন এবং আজ আবার সেই বৈঠকটি আবার হবে। তবে আমরা যেটি নিশ্চিত হয়েছি, আজ এই বৈঠকটি হবে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মহোদয়ের দপ্তরে। তো তার দপ্তরে বৈঠকটা, আমরা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছি এবং সিনিয়র সচিবের দপ্তরে আমরা রয়েছি। কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি হবে। আমরা যেটি জেনেছি 3টার দিকে বৈঠকটি হতে পারে এবং এই বৈঠকেই তারা এই দাবিসমূহ পর্যালোচনা করবেন। এরপরে সিনিয়র যারা প্রকৌশলী আছেন তাদের সঙ্গে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও বৈঠকটি হবে। সেটি আজকেও হতে পারে বা পরবর্তী দিনও হতে পারে বলে আমরা জেনেছি। তো বৈঠকটি যদি হয়, আমরা এখানে রয়েছি, সেই বৈঠকের যে ফলাফল আসবে এবং শিক্ষার্থী প্রতিনিধিদের যদি ডাকা হয়, আমরা তাদের কাছ থেকেও সেই ফলাফলটি হয়তো জানতে পারলে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি সহ 3 দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁও মোড় ব্লকেট করেন তারা। এ সময় নানা স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষা ছাড়া পদোন্নতির সুযোগ না দেয়া এবং কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা। ঘণ্টাব্যাপী চলা ব্লকেটে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। 10ম গ্রেড আছে, ডিপ্লোমারা যেটা ব্লক করে রাখছে, এটা খুলে দিতে হবে প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে তারা যে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে আসবে, এই রকম কোনো উপায় যেন না থাকে। 9ম গ্রেডে তারা আসতে পারবেন। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসসি কৃষিবিদদের কোনো সুযোগ দেওয়া হয় না, অথচ সেখানে ডিপ্লোমার ইজিলি সুযোগ পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষি যে সেক্টরটা আছে, এটা অনেক বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। 100% যে ডিপ্লোমা কোঠা আছে, সেটা হচ্ছে আসলে না করে সবাইকে ইনক্লুড করার ক্ষমতাটা প্রতিষ্ঠিত করা। এই বৈষম্যগুলো যাতে দূর হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল সমর্থিত প্যানেল। 10 দফা প্রতিশ্রুতির সবকটি পূরণের আশ্বাস দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে ডাকসু নির্বাচনের 3য় দিনের প্রচারণায় ব্যস্ত অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের 3য় দিনের মতো প্রচারণা চলছে। সকাল থেকেই শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক পদে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে হচ্ছে আমার আরও কিছু ক্যাপাসিটি বিল্ড আপ হবে, যেটাকে ব্যবহার করে আমি এই সমস্যাগুলো সমাধান করতে আরেকটু বেশি ভালো মতো করতে পারবো। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলো আমরা আসলে পূরণ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারবো। সেজন্য আমরা আশা করি আমাদের 4 জনকেই শিক্ষার্থীরা বেছে নেবে এবং আমাদেরকে ভোট দেবে। ছাত্রদল সমর্থিত প্যানেল আবিদ হামিদ মায়ের পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুরে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 10 দফার ইশতেহার পাঠ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরাপদ ও নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সহ 10 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। এদিকে কলাভবনের সামনে নির্বাচনী প্রচারণায় এসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত তারা, ভোটের আগেই ভর্তি হতে পারে ব্যালট বক্স। অনেকে সেসব বিধিমালা মানছে না, যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
সেক্ষেত্রে আসন্ন ইলেকশন দিন নিয়ে আমরা আশঙ্কা করছি, শিক্ষার্থীরা আশঙ্কা করছে। পরে কলাভবন ও এর আশপাশ এলাকায় লিফলেট বিতরণ করেন তারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনে 25 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে পঞ্চম দিনের মতো চলছে রাকসু নির্বাচনের মনোনয়ন বিক্রি। অন্যদিকে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বিকেলে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিলা হোসেন বৈশাখীকে জিএস পদপ্রার্থী করে ছাত্রদলের 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ সভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পঞ্চম দিনের মতো চলছে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘোষণা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিল। কারণ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা, অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মাসুদুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। ছাত্রদল সমর্থিত ডাকসুর যে প্যানেল, সেই প্যানেল আজকে তাদের ইস্তেহার ঘোষণা করেছে এবং 10 দফা অঙ্গীকার তারা করেছে। এই 10 দফা অঙ্গীকারের মধ্যে তারা যে বিষয়গুলো সামনে আনার চেষ্টা করেছে সেটি হচ্ছে, যেটি নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবারই আলোচনায় আছে, যে শিক্ষা এবং গবেষণা। সেই শিক্ষা এবং গবেষণার মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস তৈরি করা, নারী বান্ধব ক্যাম্পাস তৈরি করা, কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থার যে সংস্কার সেটি নিয়ে তারা অঙ্গীকার করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে চিকিৎসা ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে নামে মাত্র একটি মেডিকেল সেন্টার আছে যেটি বেশিরভাগ সময় অকার্যকর থাকে, সেটিকে কার্যকর করা। এছাড়াও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত ভবঘুরে যারা আছে তাদেরকে মুক্ত করা এবং শিক্ষার্থীদের যে সাইবার স্পেসে নানা ধরনের বুলিং ও হেনস্থার শিকার হন সেই বিষয়ে তারা কার্যকরী পদক্ষেপ নেওয়া। এবং সবশেষ তারা যেটি বলেছে, কার্যকর একটি ডাকসু, যেহেতু ডাকসু নির্বাচন চলছে সে কারণে তারা ডাকসুকে একটি কার্যকরী রূপে দেখতে চায়। এক বছর হলো, এরপরে 8-10 বছর হলো না, এরকম অনিয়মিত ডাকসু তারা চায় না। তারা চায় তারা নির্বাচিত হতে পারলে একটি কার্যকর ডাকসুর তারা প্রণয়ন করবে, যাতে প্রতি বছরই ডাকসু নির্বাচনের জন্য যেই ব্যবস্থা আছে সেটি চালু থাকে। এই ধরনের অঙ্গীকারগুলো তারা করেছেন এবং তারা বলেছেন যে নির্বাচিত তারা হতে পারলে এগুলো অবশ্যই তারা বাস্তবায়ন করবেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র সংসদ যে প্যানেলটি রয়েছে তারাও আজকে প্রচারণায় নেমেছিল। তারা প্রচারণায় নেমে তারা যেটি বলেছে যে তারাও আসলে ডাকসু কার্যকর ডাকসু চায়, এটাও তাদের ইস্তেহারে থাকবে। আগামীকাল তারা ডাকসুর ইস্তেহার ঘোষণা করবে। তো পুরো একেবারে বলা চলে যে তৃতীয় দিনে যে প্রচারণা সেটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রার্থীরা বিভিন্ন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনের নানা তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়। ডাকসু সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? অদম্য 24-এর পাদদেশে একটু আগেই, অর্থাৎ বেলা 1:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অদম্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ঘোষিত হলো 25 জন সদস্য বিশিষ্ট একটি প্যানেল, যে প্যানেলে ডাকসু নির্বাচনে অংশ নিবে। এই প্যানেলে সাধারণত নতুনদেরকে ঠাঁই দেওয়া হয়েছে। এখানে ভিসি হিসেবে মনোনীত করা হয়ে ভিপি হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ সাদি নামে একজন মীর মুশাররফ হলের যিনি সভাপতি দায়িত্ব পালন করছে তাকে, এবং একই সাথে সাধারণ সম্পাদক হিসেবে একজন নারী প্রার্থীকে নিয়ে আসা হয়েছে, তার নাম হচ্ছে তানজিনা হোসেন বৈশাখী। একদমই নতুন মুখ এবং তারা 25 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন। এই কমিটিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াহিয়া।
তিনি এই কমিটি ঘোষণার পরপর তিনি এই কমিটির সাফল্য নিয়ে অনেক কথাই বলেন এবং এর পরপরই ছাত্রদলের একটি সংক্ষিপ্ত সভা শেষে তারা এখান থেকে চলে যান। আর একটু জানিয়ে রাখতে চাই, এই নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 3টি প্যানেল ঘোষিত হলো। বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষিত হয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন তারাও একটি প্যানেল ঘোষণা করেছেন। বাকি রয়েছে বাম ঘরানার সংগঠনগুলো এবং সাংস্কৃতিক মঞ্চ সহ একটি প্যানেল ঘোষণা হওয়ার কথা হবে বলে আমরা জানতে পেরেছি এবং আজকের মধ্যেই সেই প্যানেল ঘোষণা হবে বলে জানতে পেরেছি। তবে আরেকটু জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় চলে যাচ্ছে, অর্থাৎ বিকেল 4টা নাগাদ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে যাবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আগামী 15 সেপ্টেম্বর সংসদীয় আসরের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন, আর জিআইএস ম্যাপ প্রকাশ করবে 30 সেপ্টেম্বর। কিছুক্ষণ পর প্রকাশ হতে যাওয়া রোডম্যাপে যুক্ত থাকবে বিষয়গুলো। রোডম্যাপে প্রাথমিকভাবে ভোটের আগে পরে নির্বাচন কমিশনের কাজ নির্ধারণ করা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। এছাড়া ভোটার তালিকা 30 নভেম্বর চূড়ান্ত করার পরিকল্পনা করছে ইসি। এদিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও যাচাই বাছাই করে 31 আগস্ট আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবে নির্বাচন কমিশন। পিয়ারের দাবি তোলার আগে নির্বাচনে অংশ নিয়ে জনমত যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়াও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দলটির নেতারা। একই সঙ্গে রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপর জোর দেন তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের ৪র্থ শিশু এবং যুব সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সেই সঙ্গে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো তা বুঝতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার বলেও মন্তব্য করেন তিনি। পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। একই সময়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর নিয়ে দাবি তোলার আগে ভোটে এসে জনমত যাচাই করতে হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে, তারপর আপনাদেরকে পিয়ারের কাছে নিয়ে যাবে। সেই সাহস আপনাদের নাই, কারণ আপনাদের ভুলের জন্য একবার যেই ভুল করেছেন সেই ভুল সংশোধন এখনো করতে পারেন। কোন অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এছাড়াও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রগতি চায় না বলেও মত বিএনপি নেতাদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সাবেক এমপি লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করেন ছাত্র জনতা। পরে সেখান থেকে তিনি সহ কয়েকজনকে আটক করে পুলিশ। জানা যায়, সকালে ডিআরইউতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে যোগ দেন লতিফ সিদ্দিকী। সেখানে তার সঙ্গে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীও ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। দুপুর ১২টার দিকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র জনতা। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
শুরু হলো অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। বললেন, বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যান তিনি। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন আবু সাইদের বাবা। প্রসিকিউশন বলছে, যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে মামলার বিচার। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দু হাত প্রসারিত শহীদ আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর খবর পান, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন ছেলে হত্যার বিচার দেখতে চান মকবুল হোসেন। ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন, বাসায় এসে ঘটনা শুনেছেন। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যে ছেলে হত্যার সঙ্গে পুলিশ সদস্য সহ যারা জড়িত তাদের বিচার দাবি করেন তিনি। উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে 2 জনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড়থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই 2টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। আমি কি আমার তো অপেক্ষা করে ছিল, তাহলে মাইক ছাড়াই কথা বলি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে আর বাড়তি কোনো সমস্যা ব্যবস্থা করার সুযোগ আছে। যা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। এটার সাথে সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব এবং সংলাপের জন্য সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট। আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন 1991 এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, এই 3টা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা 2টো
আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও, আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিধায় এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি, কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো আপনারা জানেন যে গতকাল পর্যন্ত আমরা শুনানি নিয়েছি এবং আজ কালকেও আমরা শুনানি পরবর্তীতে আরও কিছু কাজ যেগুলো আছে যুক্তি পাল্টা যুক্তি এবং সেগুলো নিয়ে আলোচনা এবং এটা নিয়ে আজকেও আবার আমরা পরবর্তীতে বসবো। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকালকে পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। এটাও আমরা সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করব কমপ্লিট করতে। জি, আমি সেপ্টেম্বরের মধ্যে করতে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কাগজটা আমাদের যেটা আমি আপনাদেরকে একটা কপি দিয়ে যাব যাতে স্পষ্ট করে, কেন এটাতে অনেকগুলো ফ্যাক্টর তো একসাথে তো সব মুখস্থ করে বলাও মুশকিল এবং এটা ধারাবাহিকভাবে কাজে আমার মনে হয় যে আমি একটা না কয়েকটা কপি দেবো যাতে আপনাদের এই জন্য বুঝে নিতে বা আপনাদের পরবর্তীতে রিপোর্টিং করতে সুবিধা হয়। আমরা আমাদের একটা ম্যানুয়াল তৈরির একটা বিষয় থাকে, নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির বিষয়, এবং এই ম্যানুয়ালের আবার আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত জিনিস আইন বিধি সংশোধনগুলো হবে সেগুলো এতে অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু আমাদের 30 সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুমানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31 অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্ততকে ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা, কিছু পরিচয়পত্র যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিওটি, কাস্কেডিং মডেলে, এই জিনিসগুলো আমরা 31 অক্টোবরের ভিতরে সম্পন্ন করব। ব্যালট বক্স যেগুলো আছে আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কি পর্যায়ে আছে এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে 30 নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা এখনও আমরা কমপ্লিট করি নাই, কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন যেমন পুলিশ, আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে। কাজে এটা আমি ঢালাওভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে।
কত নাগাদ করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইমলাইন আছে, কিন্তু সেটা থেকে বড় কথা হচ্ছে যে এই টাইমলাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা ভোট কেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায় বলা ছিল যে প্রতি বুথে গড়ে 3000 প্রত্যেক কেন্দ্র এবং প্রত্যেক বুথে 500 এবং পুরুষ এবং 400 মহিলা, এই হিসাবে আমরা এটাকে আবার রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে এবং এটা অন্ততপক্ষে ভোট গ্রহণের 25 থেকে 30 দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব। জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে, আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিনা। আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ। কেন বদলি একটা চলমান প্রক্রিয়া, এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই। আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক, তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব বলে আমাদের এটা। এখানে এবার একটা যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং, যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমরা মনে হয় যে গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে, তার আগে আমরা বোধহয় প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো। মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবার প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি। এটা পরে এই ওসিবি এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব, কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যও আমাদের পক্ষ হয়ে কাজ করার সুবিধা হবে। কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না, আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করব, যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিংয়ের নিয়ে আমরা কথা বলতে পারি। এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত। ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা, রেজাল্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে, প্রচারটা কিভাবে হবে, আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো, আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পরপর আমরা ব্রিফিং করব, এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায়। কাজে এটা আমার মনে হয় না যে এটা নতুন কোনো কিছু না, এটা আমরা মোটামুটিভাবে এইভাবেই আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব। এর সাথে আরও কিছু আছে, যেমন কিছু আছে, যেমন আপনার কিছু আপনার এয়ার শট লাগবে, দ্যাট ইজ হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। সেই ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার 8-10 দিন বা 15 দিন আগেই, আমরা 10 দিন বলেই, কিন্তু আমরা তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, যাদের এই ব্যবস্থাটা আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটা দাগে আপনাদের সাথে আমার তথ্য প্রদান বা যেটা বলতে চেয়েছিলাম। আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা কবে দিব। তো এই কর্মপরিকল্পনাটা তো বাট এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না। এটা
চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। এই হচ্ছে আমার আপনাদের সাথে আমার কথা। আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমার সবচেয়ে সবিনয় অনুরোধ থাকবে যে আমি আপনাদের কাছে কপিটা দিয়ে যাব, যাতে এই কপিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো না পাবেন। এরপরে যদি আমার লাগে আমি আপনাদের সাথে আবারও কথা বলার সুযোগ দেব। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না। একটু সম্ভাব্য কেন, আমি পুরোটাই বলেছি, সম্ভাব্য তো আর কিছু নেই। আপনি আপনার হিসাবটা আপনার কাছে, আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার সুযোগ আছে আমি সেটা বলে দিচ্ছি। জনগণকে বোঝানোর জন্যই বলেছি। আমি 60 দিন কবে হবে আপনি কি মনে করেছেন? আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি। আপনাদেরকে ধন্যবাদ। সরাসরি এতক্ষণ আমরা যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পিআরের দাবি বাদ দিয়ে ভোটে আসার আহ্বান বিএনপি নেতাদের। নিরাপদ ক্যাম্পাস সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ডাকসু নির্বাচনে নিজেদের ইশতেহার দিল ছাত্রদল। জাকসুতে দলটির প্যানেল ঘোষণা, বিকেলে চাকসুর তফসিল। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।